আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিনান্স ও ব্যাংকিং এর টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এই অধ্যায়ের টাইপ 1 এর এমসিকিউগুলো খেয়াল করে দেখো। টাইপ 1 এটা আমরা মূলধন বাজেটিং এই শিরোনামে সাজিয়েছি। এই টাইপে আমরা 1 থেকে 18 পর্যন্ত এমসিকিউগুলো আলোচনা করব। আমাদের মূলধনী আয় ব্যয় প্রাক্কলন এই অধ্যায় থেকে থিওরি থেকে যেমন এমসিকিউ আসে, কিন্তু সবচেয়ে বেশি এমসিকিউ আসে এই অধ্যায়ের গাণিতিক সমস্যা থেকে। তো আমরা গাণিতিক সমস্যাটাও আলোচনা করব ভিন্ন একটা টাইপে, বাট আজকে এই থিওরি থেকে প্রশ্ন আসতে পারে এমন কিছু টাইপ নিয়ে আমরা আলোচনাটা করব। আমরা কথা না বাড়িয়ে একদম প্রশ্নের শুরুতে চলে যাব। তোমরা এতদিন ধরে আমাদের এই এমসিকিউ সিরিজের ক্লাসগুলো করছো, তোমাদের সবার কাছে আমাদের এই এমসিকিউর বইটা রয়েছে। তোমরা সবাই জানো যে আমরা আমাদের বইয়ে প্রশ্নের গুরুত্ব বোঝানোর জন্য আসলে তারকা চিহ্ন ব্যবহার করেছি। 1 স্টার, 2 স্টার, 3 স্টার এরকম করে বিভক্ত করা রয়েছে, এবং আরও বেশি গুরুত্ব বোঝানোর জন্য আমরা লাল কালি এবং কালো কালিতে বিভক্ত করে প্রশ্নগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমরা চলে যাব একদম 1 নম্বর প্রশ্নে। বলা আছে মূলধন বাজেটিং একটি। মূলধন বাজেটিং কি? মূলধন বাজেটিং একটা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। মূলধন বাজেটিং কি? একটা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। অর্থাৎ মূলধন বাজেটিং এর মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানের বিনিয়োগ সিদ্ধান্তগুলো গ্রহণ করি, বা গ্রহণ করার যে প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়ায় আমরা ঢুকে যাই আর কি, বা ওই প্রক্রিয়াটা অনুসরণ করার চেষ্টা করি। 2 ও 3 নম্বরের জন্য আমরা একটা উদ্দীপক পড়ব। উদ্দীপকে কি বলেছে আমরা দেখি। বলা আছে জনাব হাসান একজন মুদির দোকানদার, তিনি ফ্রিজে মালামাল রাখেন। সম্প্রতি তিনি আরও একটি ফ্রিজ ক্রয় করে দোকান সম্প্রসারণের কথা ভাবছেন। বলা হয়েছে জনাব হাসানের সিদ্ধান্তটি কোন ধরনের? দেখো, হাসান একজন মুদির দোকানদার, তিনি ফ্রিজে মালামাল রাখেন। সম্প্রতি তিনি আরও একটা ফ্রিজ ক্রয় করে দোকান সম্প্রসারণের কথা ভাবছেন। দেখো, নতুন করে কোনো সম্পত্তি ক্রয় করা, ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণ করা, এগুলো সবই কিন্তু আমার লং টার্ম ইনভেস্টমেন্ট। এগুলো সবই কি আমার লং টার্ম ইনভেস্টমেন্ট। তার মানে এটাকে আমরা বলতে পারি এটা আমার জন্য একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ওকে, এরপরে চলে যাব প্রশ্ন নাম্বার 3। বলা আছে জনাব হাসানের সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজন। জনাব হাসান তিনি যে বিনিয়োগ সিদ্ধান্তটা গ্রহণ করবেন, এই সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তাকে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন করতে হবে, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। যেটাকে আমরা ইংরেজিতে কি বলি ভাইয়া? ইংরেজিতে বলি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। ওকে, এর পরের প্রশ্নটায় আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 4। 4 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 4 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত প্রক্রিয়া হলো। আমরা আমাদের প্রতিষ্ঠানের যেই দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো গ্রহণ করি, এই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করি আমাদের মূলধন বাজেটিং এর মাধ্যমে, অথবা মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের মাধ্যমে। ওকে, এরপর বলা আছে ঝুঁকি পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়? ঝুঁকি পরিমাপ করতে আমার প্রতিষ্ঠানের যেই ঝুঁকি বলতে সোজা কথা, আমি আসলে ওই প্রকল্পটায় বিনিয়োগ করব কি করব না, করলে আমার কি কি সুবিধা, না করলে আমার কি কি ভালো হয়, বা করলে কি কি অসুবিধা হইতে পারে, এই জিনিসগুলো আর কি। তো এটার উত্তর হচ্ছে মূলধন বাজেটিং। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত কোনটি? পণ্য ক্রয়, কাঁচামাল ক্রয়, অফিস সরঞ্জাম ক্রয়, এরপরে হচ্ছে জমি ক্রয়। দেখো, আমরা 1 আর 2 যে উত্তর হবে না, ক আর খ যে উত্তর হবে না, এটা আমরা সবাই জানি। জমি ক্রয় ও অফিস সরঞ্জামের মধ্যে যে কোনো একটা হওয়ার কথা। অফিস সরঞ্জামের চাইতে জমি কিন্তু আরো বেশি বড় সম্পত্তি, এই কারণে উত্তরটা হবে হচ্ছে আমাদের জন্য জমি ক্রয়। আচ্ছা, চলে যাব ভাই আমরা প্রশ্ন নাম্বার 7। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি হলো। অর্থায়নের সাফল্যের চাবিকাঠি হলো, আমরা যে ব্যবসায় অর্থায়ন করি, এটা পেছনে যে একটা সফলতা অর্জন করি, এটার আসলে চাবিকাঠিটা কি? এটার মূল চাবিকাঠি হচ্ছে মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং। নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া? আমি যে একটা প্রকল্পে বিনিয়োগ করেছি, বিনিয়োগ করাটা আমার জন্য কতটুকু যৌক্তিক ছিল,
বিনিয়োগ করাটা আমার জন্য কতটুকু অযৌক্তিক ছিল, বিনিয়োগ করাটা ঠিক হয়েছে কি হয় না, মানে এই সংক্রান্ত বিষয়গুলো আর কি। তো এটা হচ্ছে আমার জন্য একটা মূলধন বাজেটিংয়ের একটা প্রক্রিয়া, তাই না? আচ্ছা, এরপরে চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 9 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের উপর নির্ভর করে। আমাদের প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ রয়েছে, এই দীর্ঘমেয়াদী বিনিয়োগের উপরে কি কি নির্ভর করে? নির্ভর করে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য, ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা, ব্যবসা প্রতিষ্ঠানের টিকে থাকা, ব্যবসা প্রতিষ্ঠানের টিকে থাকা, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নের পরে প্রশ্ন নাম্বার 10 নম্বর প্রশ্ন কোথায় আছে আমরা দেখি। হ্যাঁ, প্রশ্ন নাম্বার 10 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখব। 10 নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে কিসের ভিত্তিতে প্রতিষ্ঠানের প্রকল্প নির্বাচন করা হয়? কিসের উপর ভিত্তি করে আমরা আমাদের প্রতিষ্ঠানের প্রকল্পটা নির্বাচন করি, তাই না? অর্থাৎ কোন প্রকল্পটা আমাদের জন্য ভালো, কোন প্রকল্পটা আমাদের জন্য ভালো হবে না, এই জিনিসটা আমরা নির্ধারণ করার চেষ্টা করি মূলধনের পর্যাপ্ততা অনুসারে। অর্থাৎ আমার প্রতিষ্ঠানে মনে করো মূলধন আছে এখন 100 কোটি, তো আমি ওই রকম বড় একটা প্রজেক্ট আমি ধরতে পারবো, কিন্তু মনে করো আমার প্রতিষ্ঠানের মূলধন আছে 10 লক্ষ, তাহলে 10 লক্ষ টাকা মূলধন নিয়ে আমরা তো অনেক বড় কোনো একটা মানে প্রজেক্ট ধরতে পারি না বা প্রকল্প নির্বাচন করতে পারি না। তো প্রকল্পটা আসলে কিসের উপর ভিত্তি করে নির্বাচন করব, ওইটা প্রথমত নির্ভর করে আমার মূলধনের পর্যাপ্ততার উপরে, তাই না? তারপরে আসবে ওই প্রকল্পে বিনিয়োগ করা কি লাভ না ক্ষতি, এই এগুলো জিনিসগুলো আসবে আর কি। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন কিসের উপর ব্যবসায় টিকে থাকা ও সাফল্য নির্ভর করে? কিসের উপর ব্যবসায় টিকে থাকা ও সাফল্য নির্ভর করে? সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। অর্থাৎ আমি দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোতে যে টাকা বিনিয়োগ করি, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এরা কিন্তু আমার প্রতিষ্ঠানের গতিপথকে পরিবর্তন করে দিতে পারে, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে, মূলধন আয়, মূলধন বাজেটিং সর্বদাই কোন ধরনের সিদ্ধান্ত? মূলধন বাজেটিং সর্বদাই একটা ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত, অর্থাৎ মূলধন বাজেটিং এর মধ্যে আমার সব সময় অলওয়েজ ঝুঁকি থাকে, রিস্ক থাকে, তাই না? তাহলে উত্তর কি হবে? 12 উত্তর হচ্ছে ঘ। 12 উত্তর কি? 12 উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 13 কি বলা আছে দেখি। বলা আছে কোনটি বাস্তবসম্মত ও সঠিক হলে কারবার সরাসরি উপকৃত হয়? আমার কোন জিনিসটা যদি বাস্তবসম্মত হয়, কোন জিনিসটা যদি সঠিক হয়, তাহলে আমার প্রতিষ্ঠান সবচেয়ে বেশি উপকৃত হয়, সেটা হচ্ছে মূলধন বাজেটিং। আচ্ছা, মূলধন বাজেটিং এর ব্যর্থতার দায়ভার কার? একটা মূলধন বাজেটিং করার পরে যদি ওই প্রজেক্টে কোনো ব্যর্থতা আসে বা ওই যে পরিকল্পনাটা ওইটা যদি কোনো একটা সমস্যা হয়, ওটার দায়ভার কিন্তু অর্থ ব্যবস্থাপকের। তার কারণ অর্থ ব্যবস্থাপকই মূলত মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকেন। আচ্ছা, এরপর দেখো মূলধন বাজেটিং নিচের কোনটির সাথে জড়িত? মূলধন বাজেটিং জড়িত হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? দীর্ঘমেয়াদী। এই মূলধন বাজেটিং জড়িত মূলত দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে। তো এখানে অপশনে যেইগুলো রয়েছে এর মধ্যে জমি ক্রয়, এটা কিন্তু আমার জন্য একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তাই না? এটা কিন্তু আমার জন্য একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। চলে যাব প্রশ্ন নাম্বার 16। মূলধন বাজেটিং এর সাহায্যে নিচের কোন সিদ্ধান্তটি গ্রহণ করা হয়? মূলধন বাজেটিং এর মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করব। জমি ক্রয়, এটা কিন্তু আমার জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। এটা আমার জন্য কি একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখি 17তে কি বলা আছে, কোনটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে জড়িত? দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে জড়িত আমাদের মূলধন বাজেটিং এর প্রক্রিয়াটা বা হচ্ছে মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা জড়িত, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 18তে।
18 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের টাইপ 1-এর সর্বশেষ প্রশ্ন। কি বলা আছে? মূলধন বাজেটিং এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই মূলধন বাজেটিং এর মাধ্যমে আমি সিদ্ধান্ত গ্রহণ করি কিসের? মেশিনারিজ ক্রয়ের। কারণ মেশিনারিজ ক্রয় এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, ব্যবসায় আধুনিকায়ন, উৎপাদন পদ্ধতির প্রতিস্থাপনের। তাহলে উত্তর কিন্তু 1, 2 এবং 3। উত্তর কি 1, 2 এবং 3। তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের টাইপ 1-এর সবগুলো বহু নির্বাচনী প্রশ্ন আমরা আলোচনা করে ফেললাম। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের টাইপ 2 মূলধন বাজেটিংয়ের গুরুত্ব, এই জায়গা থেকে আমরা আলোচনাটা শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।